আজরাইল খায় না ঘুষ শোনরে ও মানুষ, কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া মানুষ। দিনের পর দিন মাসের পর মাস ঘুরিয়ে 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 একটা সময় আমাকে বললো যে টাকা ছাড়া দেশে গান হয় না। আমি গার্মেন্টসে 2001 সালে ঢুকেছি। কতদিন চাকরি করেছেন? গার্মেন্টস চাকরি করেছি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে? রাজু মণ্ডল, সব মিলিয়ে কতগুলো মৌলিক গান করেছেন? সংখ্যা কত জানা আছে? হ্যাঁ, আমার প্রায় 1800 প্লাস। তবে আমি মার জন্য কিছু করতে পারিনি, এটা আমার আক্ষেপ। দর্শক যে যেখান থেকে দেখছেন, বাংলা ভিশনের বিশেষ আয়োজন আনন্দ আড্ডায় আপনাদের সাথে আছি আমি শুভ খান, এবং আমার সাথে আজকে যিনি স্টুডিওতে রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাজু মণ্ডল। রাজু ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। ব্যস্ততা কেমন যাচ্ছে সঙ্গীত নিয়ে? আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ত সময় পার করছি, নতুন নতুন কাজ করছি, ঈদে অনেকগুলো কাজে আসছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, ভালোবাসায়, মানুষের ভালোবাসা এবং দোয়ায় খুব ব্যস্ত সময় পার করছি। রাজু মণ্ডলকে বর্তমান দর্শক, যারা সোশ্যাল মিডিয়ার দর্শক রয়েছেন, মোটামুটি কম বেশি সবাই চেনে, একদম পথে প্রান্তরে সবাই। আমরা আজকের আয়োজন শুরু করব একটি গান দিয়ে। কি গান দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ, যে গানটি দিয়ে আমি মানুষের কাছে আসতে পেরেছিলাম সেই গানটি শুনে। গানটি লিখেছেন নোমান বিভাগী, সুর সঙ্গীত করেছিলেন মহিদুল হাসান মুন ভাই। আমি দুলান শোনাচ্ছি। ও সাই রাব্বানা, এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা? ওরে ঘর দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা, জনম ভরে থাকতে ভাবে আয়ু দিলা না। সাই রাব্বানা, এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা? বাহ বাহ, থ্যাংক ইউ, চমৎকার। আমি এই গানটি আমি মনে হয় কতবার শুনেছি তার কোনো হিসাব নেই। রাজু ভাই, গানের জগতে কিভাবে আসা? ছোটবেলা থেকেই গান গাওয়ার খুব ইচ্ছে ছিল, শখ ছিল। যখন ছোট ছিলাম তখন মনির খানের গান শুনতাম, আসিফ ভাইয়ের গান শুনতাম, মনির ভাইয়ের গান শুনে বড় হওয়া। তো একটা সময় মাদ্রাসায় পড়াশোনা করতাম। বাবার স্বপ্ন ছিল যে আলেম মানে একটা বিষয় ছিল আমাকে আলেম বানাবে। তো ওইটা হয়ে ওঠেনি, আমাকে শুধু গানই টানতো। তো একটা সময় যখন আমি লালন ফকিরের গান শুনলাম, তখন আর নিজেকে রাখতে পারিনি, যে আমার মনে হয়েছে আমার গান গাওয়াটাই উচিত। তখন গানের আশা, এবং আমার যিনি আমার যার কাছে আমার হাতে খড়ি হয়েছে, আমার গুরু নীরব শানু, আমার এলাকারই একজন মানুষ। আপনার এলাকা কোন? আমার জন্মস্থান নাটোর জেলা, আমার গ্রামের নাম বড়, একদম একটা অজপড়া গায়ে থেকে আমার উঠে আসা। সেখান থেকেই এভাবে আস্তে 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 এরপরে ঢাকাতে এসে আমার গুরু বাউল শফি মণ্ডলের কাছে আমি তালিম নিয়েছি, তার কাছে দীক্ষা নিয়েছি। এরপর থেকে এভাবে পথ চলা আর কি। যারা আমাদের দেশে বা যে কোনো জায়গায় ভালো কিছু করে, একদম পথে প্রান্তর থেকে উঠে আসে, এই যে উঠে আসাটা কতটা কষ্টসাধ্য ছিল? এই জার্নিটা যে কতটা কষ্টের, যারা স্ট্রাগল করে এসছে তারাই বলতে পারবে। আসলে আমি একটা সময় অনেক দরজায় গিয়ে নক করেছি যে আমাকে একটা গান করার সুযোগ দিন, বা একটা স্টেজে গান করার সুযোগ আমাকে দিন। দেওয়া হয়নি। আমাকে অনেকেই সেখান থেকে তাড়িয়ে দিয়েছে বা ঘুরিয়ে দিয়েছে। তো তখন ভিতরে আমরা তো আসলে সত্যিকার অর্থে যারা গান করে, যারা ভালো কিছু করে, তারা একদম দরিদ্র ফ্যামিলি থেকেই আসে। আমার মতো, আমি একদম দরিদ্র ফ্যামিলি থেকে আসা একটা মানুষ, শিক্ষা নেই, দীক্ষা নেই, মানে একদম। আসলে কষ্ট করলে ঈশ্বর কাউকে ফিরায় দেয় না, আল্লাহ পাক কাউকে ফিরায় না। তো এই জার্নিটা অনেক কষ্টের দাদু ভাই, অনেক কষ্টের। গান নিয়ে আপনার সবচেয়ে কষ্টের কি স্মৃতি আছে? আপনি যেটা বলতে গিয়েছিলেন মাত্রই, যে বিভিন্ন দরজায় আপনি গিয়েছেন, বাট আপনাকে ফিরিয়ে দিয়েছে। আমি 2003 সাল, তখন আমি ঢাকা মিরপুরে থাকি। আমি গার্মেন্টস জব করতাম সেই সময়। তো একজন মানুষ আমাকে বললো যে আমাকে একজন স্যার আছে, তার কাছে গেলে হয়তো তুমি কিছু করতে পারবা। আমি নাম নাই বললাম। তো আমি স্যারের কাছে গেলাম। উনি আমার গান শুনে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার বাড়ি কোথায়? আমি বললাম স্যার আমার বাড়ি অমুক জায়গায়। তো বলছে তুমি অসাধারণ গান করো, তো তোমাকে একটা অ্যালবাম করে দিলে তুমি ভালো কিছু করতে পারবা, এটা নিঃসন্দেহে বলতে পারি। তা আমি খুব খুশি হলাম তার কথা শুনে। তো উনি আমাকে ফোন নাম্বার নিয়ে আমাকে একদিন ফোন করে বললো যে তুমি 4 লক্ষ টাকা অ্যারেঞ্জ করো। তো তখন আমি একসঙ্গে 4 লাখ টাকা দেখেই নেই কোনোদিন, আমি কিভাবে করব। তো এটা আমার সব থেকে কষ্টদায়ক ছিল। উনি আমাকে দিনের পর দিন, মাসের পর মাস ঘুরিয়ে 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 একটা সময় আমাকে বললো যে টাকা ছাড়া দেশে গান হয় না। তখন আমি মানে এটাই আমার জীবনের সব থেকে স্মরণীয়। আর তখনই আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ
আমি যেন গাইতে পারি, মানুষের সামনে যেন আসতে পারি। আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ করেছে, মানুষের দোয়ায়, ভালোবাসায়। মানুষের কাছে আমি কৃতজ্ঞ যারা আমাকে শোনেন। আমি আপনাদের কাছে আসলেই কৃতজ্ঞ, সারা জীবন থাকবো। আপনাদের চরণে আমার ভক্তি রইল যারা আমাকে শোনেন। এই যে শায়র আব্বানা কত সালে আসলো? শায়র আব্বানা গানটা হচ্ছে 2017 সালে রেকর্ড হয়। এটা আমি 2016 সালে ইন্ডিয়ায় চলে যাই। তো ওখানে হচ্ছে থাকাকালীন একটা ছেলে এসকে প্রকাশ আমাকে ফোন করে বাংলাদেশে আসার জন্য, দুটো গান করাবে। তখন দুঃখী নজরুল ইসলাম ভাই, ওনার প্রথম 2-3টা গান আমার রেকর্ড হয় সম্পর্কে রিঙ্কুভাইয়ের স্টুডিওতে মগবাজারে। তো আমি পূর্ণমিলন, আর আমি একটা কথা বলতে চাই, পূর্ণমিলন আমার বন্ধু এবং রিঙ্কু ভাই এবং হচ্ছে এরকম কিছু মানুষ, তারপরে বাউলা দীপু, তারা আমাকে অনেক হেল্প করেছে এই সময়টা, আমার পাশে থেকেছে। আমাকে ভাব আছে যার গান, এই গানটা আমাকে পূর্ণমিলন আমাকে গিফট করে, যে এটা আমার টাকা ছিল না সত্যকার অর্থে। আর পূর্ণমিলের সাথে আমার ভালো সম্পর্ক। হ্যাঁ, পূর্ণমিলন আমাকে এই গানটা গিফট করেছে যে বন্ধু তুই এই গানটা কর, এই গানটা মানুষ শুনবে। আলহামদুলিল্লাহ এই গানটা হচ্ছে ইগল থেকে রিলিজ হয়েছে, প্রায় 15-20 মিলিয়ন ভিউ আছে। তো এই তখন আসলাম বাংলাদেশে। এসে এরপরে মন ভাইয়ের সাথে আমার পরিচয় হলো। তো শায়র আব্বানা গানটা অনেকেই পাঠানো হয়েছিল, এই গানটা কেউ পছন্দ করেনি, সবাই রিফিউজ করেছে যারা করেছে। তো মন ভাই আমাকে বললো যে গানটা আপনি গানটা মানুষ শুনবে। তো পর্যায়ক্রমে 2017 সালে গানটা রেকর্ড হলো। 1 বছরে গানে কোনো ভিউ নেই, খুব মনটা খারাপ হয়ে গেল। হুট করে একদিন রাতে মন ভাই আমাকে বলছে যে গানটা দেখেন তো কি অবস্থা। আমি দেখলাম কি যে গান ভিউজ ছিল 3 লাখ। উনি আমাকে যখন পাঠালো তার পরের দিন দেখলাম গান হয়ে গেল 5 মিলিয়ন। 3 দিনে 5 মিলিয়ন হয়ে গেল। এরপর থেকেই তো শুরু হয়ে গেল জার্নি। এরপর থেকে চলছে আজকে মরলে কালকে 2 দিন, আজরাইলে খায় না ঘুষ, অনেক কিমাতে মন কারিলা, বাউল আকাইদের লেখা। এর আগে বাউল আকাইদের লেখা কিমা হচ্ছে আপনার ভাবেতে মজিয়া, তারপরে গুরুগঞ্জে যাবরে মন, এই গানগুলো আমার তখন শায়র আব্বানার আগেই হিট। মানে শায়র আব্বানা একটু স্পেশাল, এটা স্পেশাল। এখন মঞ্চে এবং রেকর্ডিং দুইটার মধ্যে পার্থক্য কোথায় দেখেন? মঞ্চের গানগুলো কিভাবে দেখছেন? মঞ্চে একদম লাইভ করতে হয়, যারা থাকেন সামনে তাদের সাথে একদম মিশে যেতে হয়, ওখানে ভুল করার সুযোগ নেই। আর রেকর্ডিংয়ে দেখা যাচ্ছে যে ভুল হলেও সমাধান করে নেওয়া যাচ্ছে। রেকর্ডিংটা খুব ভালো লাগার একটা জায়গা, আর স্টেজটা তো এটা একজন শিল্পী বলতে পারবে যে কতটা ভালো লাগার একটা জায়গা। একটা অডিয়েন্স সামনে বসতে গান শুনছে আর আমি রেকর্ডিং করে গান শোনাচ্ছি, এটার মধ্যে দুই রকম ফিল। পাগল হাসানের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তার সাথে আমার ঈদের 1 সপ্তাহ আগে কথা হয়েছে। আমাকে বললাম, অনেক দিন ধরে কথা হচ্ছে, তো বললো যে তুই ঢাকায় আয়, আমি ঈদের পরে আসছি, তোকে একটা গান দেবো, তুই করবি, সুমন ভাইয়ের ওখানে রেকর্ড হবে, সুমন কুণ্ডল দারকে ওখানে রেকর্ড হবে। আপনার দাদা ঠিক আছে, আমি আসছি। এসে গান ওই তো আমি ঈদ শেষ করে 18 তারিখে সকালে যখন আমি গাড়িতে, তখন একটা নিউজ দেখলাম, তারেক মিয়া জনি ভাই নামে একজন লোক প্রবাসী, উনি একটা পোস্ট করেছে। তখন মানে নিজেকে খুব কষ্ট করে আটকে রেখেছিলাম। আর আমি তার কাছে, আল্লাহর কাছে তার জন্য দোয়া চাই, আপনাদের সবার কাছে দোয়া চাই যারা এই অনুষ্ঠানটা দেখবেন, সকলের কাছে যেন দোয়া চাই, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। আমার নিজেরও খুব খারাপ লেগেছে আমি যখন সকালে দেখেছি যে পাগল হাসানের এত গুণী মানুষ, এত কম বয়সে একটা মানুষ এত গুণী হয়, সেটা পাগল হাসান। হ্যাঁ, পাগল হাসান এদেশে মানে দেখায় দিছে মানুষকে যে কিভাবে একটা মানুষ কিভাবে এত গুণী হতে পারে। একাধারে একজন শিল্পী, একজন গীতিকার, সাধক, শুধু দোয়া করা ছাড়া কিছু নেই। আর আমাদের দেশে এরকম পাগল হাসান আর আসবে না যুগে যুগে। পাগল হাসানের কোনো গান আপনি? হ্যাঁ, আমি পাগল হাসান অনেকগুলা গানই করি। আপনি চাইলে আমি হ্যাঁ, পাগল হাসানের আপনার কিন্তু কাছাকাছি দেখতে শুনতে, হ্যাঁ কাছাকাছি একদম। পাগল হাসানের একটি গান যদি দর্শকদের উদ্দেশ্যে। ওরে দুই নয়নে দেখলাম কত সুখের জোয়ার, কেউ বা খুলে কেউ বা লাগায় পীড়িতের দুয়ার। দুই নয়নে দেখলাম কত সুখের জোয়ার, কেউ বা খুলে কেউ বা লাগায় পীড়িতের দুয়ার। মরারে মার বাকি আর প্রেমানলে পুড়াইয়া, মরারে মার বাকি আর প্রেমানলে পুড়াইয়া, মরার আগে যাইবা মারিয়া সোনা বন্ধুরে, মরার আগে যাইবা মারিয়া। মন আমার মরা নদী, তার উপরে আবার যদি দিবা ঢেউ লাগাইয়া, মরার আগে যাইবা মারিয়া সোনা বন্ধুরে, মরার আগে যাইবা মারিয়া।
রাজু ভাই, আপনি সবসময় একটু আধ্যাত্মিক গান গান, যে গানগুলা সবাই করে না। আমাদের এখন ইউটিউবে ঢুকলেই নানান শিল্পীদের গান দেখা যায়। ভালো, মিউজিক ইন্ডাস্ট্রি খারাপ যাচ্ছে না, ভিউয়ের বাণিজ্য যদিও আমরা বলি, কিন্তু গানের তো একটি কথা বা মানে যেটা লিরিক্স বা সুর, লিরিক্সটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সব গানের লিরিক্সগুলো একটু ভিন্ন, আধ্যাত্মিক, মানে একটু সাধক টাইপের, যেটা সবাই গাইতে পারে না বা সবার কণ্ঠেও যায় না। এই আধ্যাত্মিক কেন? আপনি আধ্যাত্মিকতা যখন আপনার ভিতরে আসবে, আমি সারা বাংলাদেশে প্রত্যেকটা আশ্রমে ঘুরেছি, প্রত্যেকটা সাধুর দরবারে গিয়েছি, আমি দেখেছি। আমি লালন ফকিরের আশ্রমে মাসের পর মাস থেকেছি। মানে কেন জানি না, এটা সবার মধ্যেই আছে কিনা আমি বলতে পারবো না। আমার কাছে কেন জানি মনে হয় যে আধ্যাত্মিকতাটা আমার ভিতরে সব থেকে বেশি কাজ করে। আমি একটা দেখা যাচ্ছে ফোক গান বা হচ্ছে লোকগীতি গাওয়ার থেকে একটু আধ্যাত্মিক লালন ফকিরের একটা গান গাইতে গেলে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ভিতর থেকে খুব ভালো আসে, খুব মানে আমার মনে হয় যে যখন আমি গানটা করছি, এই গানটা মনে হয় লালন ফকির আমার জন্যই করেছে, বা শাহ আব্দুল করিম সাইজি আমার জন্য করেছে, দূরবীন সাইজি আমার জন্যই করেছে। আমার কাছে এরকম মনে হয় যে এই গানগুলো উনি আমার জন্য সৃষ্টি করা, মানে আমি গাবো এই গানগুলো, আমার গাইতে ইচ্ছে করে, এটাই ভাই। আপনার পোশাক আশাক সবকিছু মিলে একটু আধ্যাত্মিক। আমি আমার আইডল, আমার গুরুজি বাবুল শফি মন্ডল, তাকে আমি ফলো করি, তার কাছ থেকে আমার নেওয়া শিক্ষা। সেও অনেক গুণী মানুষ। হ্যাঁ, সে অনেক গুণী মানুষ, তার জন্য দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন তাকে ভালো রাখে। নতুন কি প্রজেক্ট আসছে? নতুন ঈদে অনেকগুলো প্রজেক্ট আসছে, আলহামদুলিল্লাহ চমৎকার কিছু কাজ আসছে। অনেক বাউল আকাইদের লেখা কিছু কাজ আসছে, যাযাবর পলাশের লেখা কিছু কাজ আছে, আর যে রুবেলের কিছু লেখা কাজ আছে, সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিছু কাজ আসছে। সঙ্গীত নিয়ে আপনার পরিকল্পনা কি রয়েছে, ভবিষ্যতে কি করবেন? সঙ্গীত নিয়ে পরিকল্পনা একটাই, আমি যেন আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আমার জীবনের শেষ অবধি গাইতে পারি, এটুকু চাওয়া। আমি একটা আশ্রম করতে চাই, সে আশ্রমে আমার সাথে কিছু মানুষ থাকবে, আসবে, যাবে, গান করবে, এটুকু আমার, আর কিছু চাওয়ার নেই, এটুকু চাওয়া। ভিউয়ের পাশাপাশি ভালো গানও দরকার কিনা? আসলে এখন তো ভিউ ছাড়া ভালো গান হচ্ছে না, যেটা ভিউ সেটাই ভালো গান আমরা বেছে নিচ্ছি, কিন্তু অসংখ্য গান এদেশে হচ্ছে, অসংখ্য গান এদেশে আছে, ভালো ভালো গান আছে। শাহ আব্দুল করিম থেকে শুরু করে দূরবীন শাহ, ভাবা পাগলা, রাধারমন দত্ত, লালন সাইজি, যারা দিয়ে গেছেন এত ভালো ভালো গান। আসলে গান তো বোঝার বিষয়, আর আমরা এখন তো গান বুঝি না, আমরা এখন গান আমরা শুধু দেখি, আমরা গান শুনি না, গান বুঝতেও পারি না, আমরা শুধু দেখি যে কি হচ্ছে। তো আপনি যখন ভিউ দিয়ে গানের বিচার করবেন, তখন আর গানের মান থাকে না দাদু ভাই। আপনার বাবা জীবিত কিনা? আমার বাবা, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন বাবা বিদায় হয়েছে পৃথিবী থেকে, আর মা চলে গেল গত মানে 1 বছর হয়ে গেল, রমজানে চলে গেল মা। এই যে গ্রামে, মানে আপনার যে নিজ এলাকা, যখন মানে মানুষ তো অনেকেই জানে যে আপনাকে মাদ্রাসায় পড়ানোর জন্য চেষ্টা করেছে, এখন আপনি একজন পপুলার শিল্পী, ভালো জনপ্রিয় শিল্পী, গ্রামের মানুষ কিভাবে দেখে, কেমন লাগে? সত্যিকার অর্থে আমি যখন বাড়িতে যাই, আমি বাস স্ট্যান্ড থেকে নামার পর থেকে আগে মানুষ আমাকে কিভাবে বলতে দেখতো আমি জানতাম না, বুঝতাম না, কিন্তু এখন যখন আমি বাস স্ট্যান্ড থেকে নামি, মানে এই ভালোবাসাটা আমার বুকটা ভরে যায়। একজন মানে রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন দোকানদার, একজন চাওয়ালা, একজন ফলওয়ালা, সবাই এই রাজু মন্ডল যাচ্ছে, রাজু মন্ডল আসছে, দাদা 1 কাপ চা খেয়ে যাও, ভাই একটু বসে যাও। এই ভালোবাসাগুলা আসলে আমি বাড়িতে যখন থাকি, লোকজন আসে আমার সাথে দেখা করতে, বা আমি যাই তাদের কাছে, এটা অনেক বড় প্রাপ্তি দাদা ভাই, অনেক বড় প্রাপ্তি। তারা আমাকে নিয়ে গর্ব করে যে আমি তাদের ভাই, বন্ধু, তার এলাকার মানুষ বা এলাকার সন্তান। এই যে যখন গার্মেন্টসে চাকরি করেছেন কত সালে? আমি গার্মেন্টসে 2001 সালে ঢুকেছি। কতদিন চাকরি করেছেন? গার্মেন্টস চাকরি করেছি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, 5 বছর। তখন কি ভেবেছিলেন যে রাজু মন্ডল আজকে এই পজিশনে না, আসবে? তখন আমি শুধু স্বপ্নটুকু দেখতাম যে আমি একসময় গান করব। আমার খুব খারাপ লাগতো যখন আমি কোথাও একটা গান করার কথা যাব একটা স্টেজে, আমাকে গান যখন করতে দেওয়া হয়নি। এরকম অনেক অহরহ ঘটেছে, অনেক। আসলে এখন তো রাজু মন্ডলকে মানে আমাদের যেটা সম্মানী আছে বা রেমিনেশন আছে, এটা দিয়ে নিচ্ছে, আর একটা সময় আপনি চেষ্টা করেছেন গাইতে, যখন গান হয়নি, আর এখন আপনাকে নিয়ে যাচ্ছে। আমি আসলে এই যে আপনার সামনে বসে আমি আজকে ইন্টারভিউ দিব বা কথা বলবো, এটাও আমার অনেক বড় প্রাপ্তি দাদা ভাই, যে আপনি আমাকে ফোন করে বলেন যদি আজকে আসতে হবে, এর আশা থাকে না, টেলিভিশন থেকে ফোন করে, এটাও একটা সিঙ্গারের জন্য অনেক বড় প্রাপ্তির। আমি আপনার সাথে বসে কথা বলছি, আমাকে অনেক মানুষ দেখবে,
এটা অনেক বড় প্রাপ্তির ভাই। এটা আমি কখনো আমি চিন্তাও করতে পারিনি কখনো যে আমি এখানে বসবো। নতুন প্রজন্মের জন্য কি বলবেন গান নিয়ে? নতুন প্রজন্ম শুধু একটা কথা বলতে চাই, যে যারাই গান করতে আসবে ভালো গান যেন হয়। ভিউর আশা করা যাবে না, যে ভাইরাল আশা করা, মানে ভাইরাল হওয়া মানে ভাইরাস, এই ভাইরালটা থাকে না কয়েকদিন। হ্যাঁ, কয়েকদিন। আমি শুধু একটুকি বলতে চাই, যারা আসবে গান করতে তাদের কাছে আমার মিনতি করে বলছি যে তোমরা বা আপনারা যারাই আসছেন একটু ভালো করে গানটাকে শিখুন, ভালো করে উপস্থাপন করো মানুষের সামনে। ভাইরাল নয়, আপনি শুধু প্রতিজ্ঞা করবেন যে আমি শেষ অবধি থাকতে চাই এই মঞ্চের মধ্যে, এইটুকু চাওয়া। রাজু মণ্ডল, সব মিলিয়ে কতগুলো মৌলিক গান করেছেন? সংখ্যা কত জানা আছে? হ্যাঁ, আমার প্রায় 1800 প্লাস। 1800 মৌলিক গান, অনেক গান। হ্যাঁ, 2017 থেকে এই অবধি আমার 1800, মানে 17 থেকে এই অবধি হচ্ছে 4 আর 5 9 বছর, 3 আর 5 4 7 বছর। 7 বছরে 1800 গান করেছেন। আমার তো মনে হয় না যে ইন্ডাস্ট্রিতে এত গান আর কি করেছেন। অনেকেরই আছে, আমি জানি। 1800 গান কি আছে? হ্যাঁ, 1800 গান আমার প্লাস, এবং ইউটিউবে 1800 গান আছে। সম্প্রতি একটি গান আপনারা মিলেমিশে করেছিলেন, চোখলাল কিসে। জি, একদম সুপার ডুপার ভাইরাল। আমি এই গানটা কন্টিনিউ ফলো দিয়ে রাখতাম। প্রথম ভিউ ছিল না, প্রথম এক সপ্তাহ খানিক একটু ভিউ অন্যরকম ছিল, কিন্তু হুট করে গানটা দারুণ একটা সাড়া ফেলেছিল। চোখলাল কিসে নিয়ে যদি একটু বলতেন, যেহেতু অনেক শিল্পী মিলে গানটা গেয়েছে। আচ্ছা, এই চোখলাল কিসে গানটি খায়রুল ওয়াসির লেখা এবং সুর করা। তো আমাকে খায়রুল ওয়াসি একদিন বললো যে দাদু চলো গানটা আমরা সবাই মিলে করি। আমি বললাম কে কে থাকবে? বলছে তুমি থাকবে, আমি থাকবো, কামরুজ্জামান রাব্বি থাকবে, এসডি সাগর থাকবে, আর এমআর মানিক। আমি বললাম ঠিক আছে, যদি আমাকে রাখো তাহলে অবশ্যই থাকবো। তো এইভাবেই গানটি, বৃষ্টি পড়ছিল সেদিন, আমরা যেদিন জোয়ারে শ্যুট করি। তো আমি বললাম রাব্বিকে, রাব্বি বৃষ্টি পড়ছে, গান কিন্তু হিট হয়ে যাবে। বলছে কি, আপনি কি বললেন? বললাম আমার এর আগে একটা গান আমি করেছি, ওই গানটা বৃষ্টি পড়ছিল, হিট হয়ে গেছে। এটা মানে মজা করে বললাম আর কি। তো হুট করে দেখি গানটা হিট হয়ে গেল। এই চোখলাল কিসে দর্শকদের একটু শোনা, যেহেতু চোখলাল কিসে খালি গলায় দর্শক একটু শুনুক। চোখলাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, ওরে সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি ওরে অন্তরের দোষে। চমৎকার। রাজু ভাই, পরিবারে কে কে আছে? হ্যাঁ, পরিবারে কেউ নেই। প্রিয় মানুষ কে? প্রিয় মানুষ এই মুহূর্তে প্রিয় মানুষ, এই মুহূর্তে প্রিয় মানুষ আমি নিজে। আমার দুটো মেয়ে আছে, তা আমার প্রিয় মানুষ নিয়ে কি বলার আছে? প্রিয় মানুষটি কিছু বলার নেই। বাবা মা থাকলে কি কথা বলতেন যদি এই মুহূর্তে আপনার এই সাফল্য দেখতো? বাবা মা থাকলে বলতাম আমি বারে বারে তোমাদের কাছে, তোমার ঘরে জন্ম নিতে চাই, তোমার কলেজ আসতে চাই। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে এই অবধি, আমাকে আজকে যে অবধি, এটা আমার মার অবদান, মার দোয়া। এমন কোনো কথা আছে কিনা যেটা মাকে বলতে পারেন? হ্যাঁ, মাকে বলতে পারেনি, মানে মা দেখতে পারেনি আমার এই পর্যায়টুকু। মা দেখেছে কিছুটা, তবে আমি মার জন্য কিছু করতে পারিনি, এটা আমার আক্ষেপ। আমি বিধাতার কাছে এটুকুই চাই যে যেন আমার মাকে উনি ভালো রাখেন। আবার যদি জন্ম হয়, আমি যে তার কাছে আসি, জানি না আর হবে কিনা জন্ম, যদিও এটা হবে না, যদি হয় আমি আবার আমার মায়ের কোলেই আসতে চাই। আমাদের সমাজে মানে যারাই সাফল্যটা আসে একটা সময়, যারা পরিশ্রম করে সাফল্যের পিছনে, সে মানুষগুলো আসলে দেখতে পায় না সেই সাফল্যটা, তার আগেই হয়তো তাদেরকে আল্লাহ নিয়ে যায়। যদিও সবারই যেতে হবে, কিন্তু হয়তো ওই সাফল্যটা দেখলে হয়তো নিজের কাছে প্রশান্তি হয় যে না, আমি এত পরিশ্রম করেছি, আমার এই জায়গাটা এখন দেখতে পেরেছে। রাজু ভাই, আমাদের আয়োজন দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভালো গান শুনুন, বাংলা ভিশনকে বেশি বেশি দেখুন। এটা চমৎকার একটি প্ল্যাটফর্ম, এখানে অনেক মানুষেরই উপস্থাপন হয়। আপনারা আমাদের সঙ্গে, এই বাংলা ভিশনের সঙ্গে থাকবেন, বেশি বেশি বাংলা গান শুনুন, ভালো গান শুনুন, এবং বাংলা গানের সাথে থাকুন। জয় হোক বাংলা গানের, জয় হোক আপনাদের। আমরা শেষ করবো আপনার একটি গান দিয়ে। ওরে আজরাইল খাই না ঘুষ, শোনরে ও মানুষ, আজরাইল খাই না ঘুষ, শোনরে ও মানুষ, কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া মানুষ, আইসো খালি যাইবা খালি
তিন টুকরা কাপড় লইয়া। বাহ। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন বাংলা ভিশনের বিশেষ আয়োজন আনন্দ আড্ডা। আর আজকের আনন্দ আড্ডা আপনাদের সাথে ছিলাম আমি শুভ খান, এবং আমার সাথে ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাজু মণ্ডল, যার সবকিছু আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করলাম। এবং রাজু মণ্ডলের জন্য শুভকামনা, আগামী দিনে আরও ভালো ভালো গান আপনাদের উপহার দেখ, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সাথেই থাকবেন। আর আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। শুভ ভাই অনেক ভালো মনের মানুষ, ভাই আপনার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।